আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 7 বিভাগীয় শহরে, প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি। ধামাকার সিওও সহ 3 কর্মকর্তা আটক, ই কমার্সের প্রতারণা ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ। আস্থার সংকট দূর হওয়ার নির্ভর করছে আইন সংস্কারের উপর, জানালেন সিইসি। 11 নভেম্বর 848 ইউনিয়নে ভোট। বিএনপির ভাঙাহাট আর জমবে না, বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতার চেতনা ধ্বংস করায় জিয়ার সমালোচনা। পরিমণিকে 2 দফায় রিমান্ড, আবারও ম্যাজিস্ট্রেটদের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কাল মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য নির্ধারণ, ভবানীপুরের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা। সহিংসতার আশঙ্কায় 144 ধারা জারি। প্রথমবারের মতো ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমানো, সময় ও অর্থে সাশ্রয় করতে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর সবকটি ইউনিটের পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অসৎ উপায়, ডিজিটাল জালিয়াতি রোধে এবারও আইন শৃঙ্খলা বাহিনীর জোর নজরদারি থাকবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রাণ চাঞ্চল্য ফিরছে প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় লাইব্রেরি চালু হয়েছে, বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনাও। কমপক্ষে 1 ডোজ টিকা নিয়েছে এমন স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের পড়ুয়াদের জন্য হলের দরজা খুলছে 5ই অক্টোবর। 1 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 5টি ইউনিটে 7,148 আসনের বিপরীতে আবেদন করেছে 3,24,340 জন। একটি আসনের বিপরীতে পরীক্ষার লড়াইয়ে 45.37 জন। ভর্তি পরীক্ষা হবে 7 বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটি থাকবে একটি ইউনিট আমাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, যাতে একটি সুষ্ঠু সুন্দর একটি পরীক্ষা আয়োজন করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মোতাবেক। সমন্বিতভাবে সমন্বয়নের মাধ্যমে আমাদের সব প্রস্তুতি এখন একেবারেই আমরা চূড়ান্ত পর্যায়ে। প্রশ্ন ফাঁস, ডিজিটাল জালিয়াতি রোধে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতাও। যে কোনো ধরনের অসাধু তৎপরতা সেটি রুখতে এবারও এই পরীক্ষাসমূহেও আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সর্বত্র সতর্ক আছে। ক থেকে ঘ ইউনিটে প্রতিটি পরীক্ষায় বহু নির্বাচনী বা এমসিকিউ 60 নম্বর, লিখিত 40 নম্বর এবং চ ইউনিটে 60 নম্বর ড্রয়িং ও 40 লিখিত নম্বর থাকবে। 1.5 ঘন্টার পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় নিজস্ব স্বতন্ত্র আইনে। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রমকে 7টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ে গেছে প্রথমবারের মতো। এই উদ্যোগে যেমন বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীকে খুঁজে পাবে, ঠিক তেমনিভাবে উপকৃত হবে অভিভাবক ও শিক্ষার্থীরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। করোনায় 24 ঘন্টার মৃত্যু হয়েছে 17 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,487। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 821টি ল্যাবে 28,260 নমুনা পরীক্ষায় শনাক্ত 1,178। মোট শনাক্ত 15,55,051। নতুন 1,086 জন সহ সুস্থ 15,14,962। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার 4.12%, সুস্থতার হার 97%-এর বেশি। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিওও সিরাজুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর তেজগাঁও সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ধামাকা শপিং সহ 4 প্রতিষ্ঠানের সদস্য পদ বাতিল করেছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইক্যাপ। জসিম জুয়েলের রিপোর্ট।
সাম্প্রতিক বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে গ্রাহকদের পণ্য না দিয়ে অর্থ আত্মসাতের বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকাশপিং.কমের ব্যবস্থাপনা পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে এক ভুক্তভোগী। এরই ধারাবাহিকতায় র্যাবের অভিযানে রাজধানীর তেজগাঁও থেকে ধামাকার সিইও সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় ধামাকা.কমের কোনো অনুমোদন ও লাইসেন্স নেই। এ পর্যন্ত 750 কোটি টাকা লেনদেন হয়েছে, যার অধিকাংশ টাকাই সরিয়ে ফেলা হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের, এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই এবং গত জুন থেকে সকল কর্মচারী এবং এমপ্লয়ির বেতন বন্ধ রয়েছে। গ্রেপ্তারকৃতরা জানান ধামাকার গ্রাহক সংখ্যা 3 লক্ষাধিক। বিভিন্ন লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হতো, পরে পণ্য না দিয়ে টাকা সরিয়ে ফেলা হতো। তৈরিকারক যে প্রতিষ্ঠান এবং গ্রাহক তাদের কাছ থেকে তারা অর্থ নিয়ে তারা হোল্ড মানি প্রসেসে তারা টাকা আটকে রেখেছে এবং পরবর্তীতে এই টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। বর্তমানে যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। এদিকে ই-ক্যাব জানিয়েছে ক্রেতা ও ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করায় 4 প্রতিষ্ঠানের সদস্য পদ স্থগিত করা হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ই-কমার্সে প্রতারণা ঠেকাতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সবাইকে সাথে নিয়ে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে বলেন, লোকসান সমন্বয় করতে না পারায় ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মেহেদী হাসানের রিপোর্ট। ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা সহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মাথায় হাত হাজারো গ্রাহকের। এমন পরিস্থিতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দ্রুততা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। ই-কমার্সের চলমান অস্থিরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে যারা অস্বাভাবিক মুনাফা বা ডিসকাউন্ট অফার দিয়ে বাজারে আসে, তাদের বিষয়ে সরকার সহ সবাইকে সতর্ক হতে হবে। ডেফিনেটলি সাবধান হওয়ার দরকার আছে। তার দাবি, বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা বা অ্যামাজনও শুরুতে ইভ্যালির মতো ছাড় বা ডিসকাউন্টের অফার দিয়ে ব্যবসা শুরু করেছিল। সময় মতো লোকসান সমন্বয় করতে সক্ষম হয়, সফল হয়েছে তারা। কিন্তু একই মডেল অনুসরণ করে ইভ্যালির মতো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে বলে মত প্রতিমন্ত্রীর। আলিবাবা যেটা শুরুতে করছিল, ওরা কি করছিল, এই ইউজার অ্যাকুইজিশন বাড়ানোর জন্য এই 8 আর 10 করতে করতে 2 এর যে গ্যাপ পড়ে, এটাকে অ্যাডভার্টাইজিং মানি হিসেবে ব্যবহার করতে করতে যখন দেখা যায় যে একটা ব্যালেন্স আসে 2 বছর 4 বছর পর, তখন একটা ইনভেস্টমেন্ট পায়। কিন্তু হয়েছে কি, এর টাইমিংটা না অনেকে ঠিকমতো করতে পারেনি, যাদের উদ্দেশ্য ভালো ছিল। আর যাদের উদ্দেশ্য গোড়া থেকেই গলদ ছিল, যে টাকা যা পাবো এটা নিয়ে পালায় যাব, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল। ই-কমার্সে প্রতারণা ও নৈরাজ্য ঠেকাতে ডিসকাউন্টের হার বেঁধে দেওয়া হবে। এছাড়া নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার কথাও জানান প্রতিমন্ত্রী। আর্থিক প্রতারণার চ্যালেঞ্জকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে সমাধানের পথ কিন্তু প্রযুক্তি, এবং এই প্রযুক্তি নির্ভর সমাধান হচ্ছে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম। একটা প্ল্যাটফর্ম করে আমরা এই ব্যাংকিং সেক্টরের আর্থিক দুর্নীতি এবং আমাদের ই-কমার্সের প্রতারণা প্রত্যেকটা জায়গায় আমরা ডিজিটাল সমাধান নিয়ে আসতে পারবো। সাইবার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমরা সাইবার সিকিউরিটি একটা এক্সপার্ট পুল তৈরি করার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই পরবর্তী কমিশন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। কমিশন সভা শেষে সিইসি বলেন, আস্থার সংকট দূর হওয়া নির্ভর করছে আইন সংস্কারের উপর। এদিকে দ্বিতীয় দফায় 848 ইউনিয়ন পরিষদে ভোট 11 নভেম্বর। এছাড়া এদিন সিরাজগঞ্জ 6 সংসদীয় আসন ও 10 পৌরসভার তফসিলও ঘোষণা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভার পর রাশিয়া নির্বাচন পরিদর্শন ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। কমিশন মোটেই অনাস্থার জায়গা না, জনগণের আস্থা নেই এ কথা কোনো রকম বলা যাবে না, কারণ জনগণ আপনাকে বলেন নাই যে আস্থা নেই। রাজনৈতিক দলের লোকেরা এটা বলেন, নির্বাচনে তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে
নির্বাচনে জনগণের আস্থা নেই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ এবং আগামী বছরের জানুয়ারির মধ্যে জেলা পরিষদ নির্বাচন শেষ করার কথা জানান সিইসি। কমিশন গঠন প্রসঙ্গে সিইসি বলেন, আইন তৈরি করে সংসদ, এখানে ইসির ভূমিকা নেই। তবে আস্থার সংকট দূর হওয়া নির্ভর করবে আইন সংস্কারের ওপর। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত, আমি সেটা সমর্থন করি। আমাদের আইনগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, কারণ তাদের কাছ থেকে এরকম কোনো আমাদের কাছে ইঙ্গিত আসেনি যে আইন তৈরি করতে হবে কি হবে না। তারা বলে যে সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে করা সম্ভব। এদিকে দ্বিতীয় ধাপের 848 ইউনিয়ন পরিষদ, সিরাজগঞ্জ 6 শূন্য আসন ও সপ্তম ধাপে 10 পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন কমিশন সচিব। সিরাজগঞ্জ 6 যে আসনটি, এটিতে উপনির্বাচন, 10টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের তারিখ 2 নভেম্বর। তৃতীয় ধাপের যেই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে টোটালি আমরা 848টি ইউনিয়ন পরিষদকে নিয়ে এসেছি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 26 অক্টোবর, প্রতীক বরাদ্দ 27 অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। 10টি পৌরসভা, সিরাজগঞ্জ 6 শূন্য আসন এবং 848 ইউনিয়ন পরিষদের মধ্যে 20টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে। যেগুলো ম্যাচিউর হয়ে আছে এগুলো ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করবেন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভাঙাহাট আর জমবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা ও সাহসী হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক। দৃঢ়তার সাথেই বললেন, আগামী নির্বাচনে জিতবে আওয়ামী লীগই। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের এ আয়োজন। বিতরণ করা হয় বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থসহ শিক্ষা উপকরণ। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার চেতনা ধ্বংসে জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনাও করেন। কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। বিএনপির মরাগঙ্গে 13 বছরেও আন্দোলনের জোয়ার আসেনি। হাট ভেঙে গেছে, বিএনপির ভাঙা হাট আর জমবে না। এদিকে নেত্রীর জন্মদিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। অনুষ্ঠানে গণতন্ত্রের পথে বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির সমালোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে, জনগণের মধ্যে বিভ্রান্ত করে, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ করে আমাদের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করতে চাই। এই ধরনের মিথ্যাচার করে আমাদের এই সরকারের জনাব শেখ হাসিনার নেতৃত্বে সরকার উন্নয়ন অগ্রগতি ব্যাহত করা সম্ভব হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে যুবলীগ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় 2 বিচারককে আবারও লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 24 অক্টোবরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। গত 29 আগস্ট মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে বারবার রিমান্ডে নেওয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে পরিমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়। শুনানিতে পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের 2 বিচারকের ব্যাখ্যা ও মামলার নথি তলব করেন হাইকোর্ট। 14 সেপ্টেম্বর 2 বিচারকের দাখিল করা ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেছেন, লিখিত ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নন। আজকে যখন মামলাটা লিস্টে আসলো তখন আবার সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি। অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। হাইকোর্টের আদেশে 31 আগস্ট মাদক মামলায় জামিন পান চিত্রনায়িকা পরিমণি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য নির্ধারণ প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণকাল। গেল বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হারের পর এখন ভবানীপুরের ভোটে জয়ী কেবল তাকে পদে বহাল রাখতে পারবে। উপনির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিরাপত্তার পাশাপাশি বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রিপোর্ট দুলি মল্লিকের। গেল বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভূমিধস জয় পেলেও চ্যালেঞ্জে হেরে যান তৃণমূল প্রধান। তারপরও সংবিধান মেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা। সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে বিধানসভা নির্বাচনে হারের 6 মাসের মধ্যে রাজ্যের যে কোনো একটি বিধানসভা আসনে জিততে হবে। এরই ধারাবাহিকতায় এবার লড়াই ভবানীপুরে। প্রতিদ্বন্দ্বী বিজেপির তরুণ নারী নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গেল বিধানসভা নির্বাচনে এ আসনে জয়ী হন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। মমতাকে ভবানীপুর থেকে জেতানোর জন্যই পদত্যাগ করেন শোভনদেব। যদিও 2011 ও 2016 সালে দুদফায় এ আসনে জয়ী হয়েছিলেন মমতা। নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার চালায় দুদলই। শেষ দিনে দুদলের মধ্যে ছিল উত্তেজনা। এ অবস্থায় নির্বাচন নির্বিঘ্ন করতে দুদিন আগেই ওই এলাকায় 144 ধারা জারি করে কমিশন। মোতায়েন করা হয়েছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে কলকাতা সহ পুরো নির্বাচনী এলাকা জলমগ্ন। এ অবস্থায় দুর্যোগের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে কমিশন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক, তৈরি হচ্ছে নতুন আইন। 9 বছরেও শেষ হয়নি রামু সহিংসতার বিচার কাজ, সাক্ষী না আসাকে দুষছেন রাষ্ট্রপক্ষ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। করোনা চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরীফুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় চিকিৎসা সেবাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও সামরিক সচিব উপস্থিত ছিলেন। পদ্মা ব্যাংক চাইলেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে একীভূত হতে পারবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহবা মোস্তফা কামাল। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি বলেন, শেয়ার হোল্ডারদের স্বার্থেই বন্ধ না করে একীভূত করা প্রয়োজন। ব্যাংক একীভূতকরণে আইন হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। আর্থিক কেলেঙ্কারিতে ডুবতে থাকা ফার্মার্স ব্যাংক 2019 সালের ডিসেম্বরে নাম বদলে পদ্মা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। এর আগে বেসরকারি খাতের আলোচিত ব্যাংকটিকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী এবং রূপালী ব্যাংক সহ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ তৎকালীন ফার্মার্স ব্যাংকের 2/3 শেয়ার কিনে নেয়। কিন্তু 1,500 কোটি টাকা বিনিয়োগ করেও পদ্মা ব্যাংকে টেনে তোলা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ব্যাংকটি বন্ধ করে দেওয়া হবে নাকি অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত করা হবে, এমন প্রশ্ন সামনে আসে। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন অর্থমন্ত্রী। জানালেন, পদ্মা ব্যাংক আবেদন করলে প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকের সাথে একীভূত করা হতে পারে। যারা শেয়ারহোল্ডার যারা আছে ব্যাংকটিতে, যারা যারা ঋণ গ্রহীতা বা ঋণ দিয়েছে বা ব্যাংকের সাথে ব্যাংকে ডিপোজিট রেখেছে, এখন তাদের ইন্টারেস্ট আমাদের দেখতে হবে। সেখানে সেই জন্যই ব্যাংকটি বন্ধ না হয়ে যায়, এই ব্যাংকটিকে চলমান রাখা যায়। সেই চলমান রাখার জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এগিয়ে আসছে সহায়তা করার জন্য। কেলেঙ্কারির কারণে ব্যাংকটির উদ্যোক্তাদের শাস্তির আওতায় আনা হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, শেয়ার হোল্ডারদের কল্যাণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সেটা চলছে এবং তারা এখনো জেলে আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে চরাঞ্চল, দেশের প্রতিটি প্রান্তে এখন আলোকিত।
বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে। দেশের প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। বিদ্যুৎ সংকটে এখন আর বন্ধ হয় না কলকারখানার চাকা। লোডশেডিং কেবল এখন ইতিহাস। এই সাফল্য এসেছে গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। সন্দ্বীপ, চারদিকে যার বঙ্গোপসাগরের অথই জল, মূল ভূখণ্ডের সাথে সড়ক যোগাযোগ নেই, অথচ এখানকার ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে এখন। এমনটা হয়তো কশ্চিনকালেও কেউ কল্পনা করেনি। বিদ্যুতের আলোয় আলোকিত গোটা সন্দ্বীপ, খুশির জোয়ারে ভাসছে সাগর পাড়ের মানুষ। এখন সন্দ্বীপে কারেন্ট পৌঁছে গেছে প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি গ্রাম অঞ্চলে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। এই এরিয়াতে কখনো মানুষ স্বপ্ন দেখে না যে বিদ্যুৎ আসবে। এখন আমাদের এই সুযোগ কাজে লাগানোর একটি সময়। দুর্গম পাহাড়ও এখন আলোকিত। বিদ্যুতের আওতায় এসেছে বান্দরবান, খাগড়াছড়ি সহ সব এলাকা। গ্রামটা ছিল পুরো অন্ধকার, এখন বিদ্যুৎ আসাতে আমাদের গ্রামটা মোটামুটি একেবারে আলোকিত হয়েছে। বিদ্যুৎ আসাতে আমরা যে হইতে শুরু করে জলীয় পানি হইতে শুরু করে সবকিছু আমরা সুবিধা ভোগ করতেছি। বিদ্যুতের বাতি জ্বলছে চরাঞ্চলেও। কোথাও নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে বিদ্যুতের লাইন। শহরের মানুষ খুব আনন্দিত এই ধরনের প্রকল্পের মাধ্যমে গ্রামকে শহর করার জন্য। সব মিলে দেশের প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। তবে এই ঈর্ষণীয় সাফল্য খুব সহজেই ধরা দেয়নি। ভয়াবহ লোডশেডিংয়ের কবল থেকে দেশকে টেনে তুলতে নিতে হয়েছে অনেক সাহসী সিদ্ধান্ত। বিদ্যুৎ বিভাগ বলছে 2009 সালে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 4,942 মেগাওয়াট, এখন যা 26,000 মেগাওয়াট ছাড়িয়েছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এর মধ্যে এলএনজি ও নিজস্ব গ্যাসে 35%, কয়লায় 35% এবং বাকি 30% বিদ্যুৎ আসবে আমদানি, তেলভিত্তিক কেন্দ্র এবং নবায়নযোগ্য প্রকল্প থেকে। পরিকল্পনা অনুযায়ী রামপাল, পায়রা, মহেশখালী, বাঁশখালী, মাতারবাড়ি সহ উপকূলীয় এলাকায় গড়ে উঠছে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র। নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। এদিকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, তেল আর কয়লার মধ্যে পরিকল্পনা সীমাবদ্ধ রাখেনি বর্তমান সরকার। রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এই যে জিডিপি যে সাইকেলটা, এই সাইকেলটা তৈরি হচ্ছে কিন্তু বিদ্যুতায়ন করার, 100% বিদ্যুতায়ন করাতে এবং এখানে যে গ্যাস ফিড ইন করলাম, এখানে একটা বিরাট সাইকেল তৈরি হয়ে গেছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাও শক্তিশালীকরণের কাজ চলছে। সব মিলে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের 12 বছরে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে দেশের বিদ্যুৎ খাত। আর এর উপর ভর করেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ হয়ে উঠেছে রোল মডেল। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। 9 বছর পার হলেও বিচার হয়নি কক্সবাজারের রামু বৌদ্ধবিহার ও বসতিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের। বিচারাধীন 18 মামলায় আদালতে সাক্ষী না আসায় নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে দ্রুত বিচার না হওয়ায় হতাশ স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2012 সালের 29 এপ্রিল রাতে 12টি বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় 19টি মামলা হয়। এর মধ্যে একটি মামলা আপোষে নিষ্পত্তি হয়। বাকি 18 মামলায় 1020 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ঘটনার 9 বছরেও বিচার না হওয়ায় হতাশ বৌদ্ধ সম্প্রদায়। প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেন তারা। আমাদের একটি দাবি থাকবে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। সঠিক বিচারটা আমরা পাবো, এটা আশা করি। এই মামলার বাদী মানে রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগী যারা আছে, উভয়ের কিন্তু সমন্বয় থাকতে হবে, মানে আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকতে হবে। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু একটার পরে এগিয়ে কিন্তু এটার সুরাহা হতে পারে, আমরা সে আশা করছি। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে সাক্ষী না আসায় বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। ন্যায় বিচারের স্বার্থে আমরা এই মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করার চেষ্টা করব। সাক্ষীরা যদি আসে তাহলে আমরা সাক্ষীদেরকে মাননীয় আদালতের সামনে উপস্থাপন করব। 2012 সালের 29 সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধ যুবকের ফেসবুকে কোরআন অবমাননার একটি ছবি দেয়াকে কেন্দ্র করে রামুতে সহিংসতার ঘটনা ঘটে।
সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে বৌদ্ধবিহার ও বসতিতে হামলার 9 বছর পূরণের দিনে সংঘদান, অষ্টপরিষ্কার দান, ধর্মসভা ও মানববন্ধন হয়েছে। লালচিং মৈত্রী বিহার কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুচরিতা মহাথেরা। প্রধান অতিথি ছিলেন রামু সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুর রহমান। এর আগে ভোরে অর্ঘ্যদানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 8:30টার দিকে কুতুপালং লম্বিশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তার অফিসেই এই ঘটনা ঘটে। ক্যাম্পে দায়িত্বরত APBN এর পুলিশ সুপার এনামুল হক জানান, খবর পেয়ে মহিবুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত 9:30টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ। এই ঘটনার জন্য সাধারণ রোহিঙ্গারা উগ্রবাদী সংগঠন আরসাকে দায়ী করছেন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবারও সরব দেশের প্রথম অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। বঙ্গোপসাগরের 100 প্রজাতির সামুদ্রিক মাছ সহ অচেনা ও বিলুপ্তপ্রায় অনেক প্রাণী রয়েছে এখানে। সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার শিক্ষা কেন্দ্র মনে করছে দর্শনার্থীরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পাহাড়, গুহা, পানি, উঁচু নিচু পথ। পর্যটন নগরী কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এমনই রোমাঞ্চকর। ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে সামুদ্রিক কীটপতঙ্গ সহ কচ্ছপ, হাঙর, কাঁকড়া, জেলিফিশ সহ সামুদ্রিক মাছ। রয়েছে বঙ্গোপসাগরের 100 প্রজাতির সামুদ্রিক মাছ সহ অচেনা ও বিলুপ্তপ্রায় অনেক প্রাণী। মাছের মধ্যে অনেক অনেক ভ্যারাইটি আছে, যেগুলো আসলে সচরাচর দেখা হয় না, নাম জানি না, এরকম অনেক প্রজাতি আছে। আর ভিতরে সাজসজ্জাটা আসলে খুব 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 আকর্ষণীয়। হাঁটুর নিচ থেকে উপর পর্যন্ত গ্লাস দিয়ে ভরা ছিল, যেখানে হাঙ্গর ছিল, পুরোটা মাছের মতো। ওই জায়গাটা সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। 2017 সালে কক্সবাজার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করে দেশের প্রথম অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। করোনার পরে এই যে পর্যটক খুলে দিয়েছেন, পর্যটকরা আসতেছেন, তো এই লোকসান কাভার করার চেষ্টা করতেছি, হিমশিম খাচ্ছি, তারপরও চেষ্টা করে যাচ্ছি আর কি। শুধু বিনোদন নয়, এটি সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষা কেন্দ্র বলে মনে করছেন দর্শনার্থীরা। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তালেবানের হুমকিতে প্রাণ নিয়ে পালাচ্ছেন আফগান নারী বিচারকরা। আমন্ত্রণে আবারও রাত 11টার 21 সংবাদ। ভূমি অফিসের দুর্নীতির কথা স্বীকার করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। যশোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঘুষ না দেয়ায় নিজের জমি রেজিস্ট্রেশন করতে পারেননি। বিশ্বাস করে 5 লক্ষ মানুষ বিশ্বাস করলো, আমি করি না। আমি গত সপ্তাহে আমি ঢাকা থেকে আমার ছেলের নামে একটি জমি, আমি তার পিতা, আমি সংসদ সদস্য, আমি মন্ত্রী, মনে রাখুন 5 লক্ষ লোকের আমি জনপ্রতিনিধি, আমি সরকারি একটি নীল গিটার ফ্যাক্টরি করবো বলে আমি দলিল করতে পারছিলাম। দুঃখজনক ঘটনা, এই দুর্নীতির একটা রেট আছে, রেট দেওয়া হয় বলে দলিত হয়নি।
গেল 5 দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা 25-এর নিচে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুড়িগঙ্গা নদী এবং সদরঘাটের আশেপাশের এলাকা পরিদর্শনে এসে মেয়র বলেন, এবারের বর্ষায় প্রতিদিন বৃষ্টিপাত হওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও রয়েছে। তাছাড়া প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীদের ঠিকানা সংগ্রহ করে তাদের বাসার 400 গজের মধ্যে মশক নিধনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত 5 দিন ধরে আমরা প্রত্যেক দিনই 20-এর ঘরে আমাদের রোগী পেয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, সুতরাং নিয়ন্ত্রণে রয়েছে। এটা যেহেতু বৃষ্টি এখনও থামছে না, এখনও প্রতিনিয়ত প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, সুতরাং আধারগুলো আবার সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি যে প্রতিনিয়ত এই উৎসস্থলগুলো ধ্বংস করার জন্য। সময়ের প্রয়োজনে বেড়েছে জীবনের জটিলতা। বহুমাত্রিক সমস্যায় উচ্চ হারে বাড়ছে হৃদরোগ, কমছে না হাসপাতালে ভিড়। আউটডোর ইনডোর মিলে প্রতিনিয়ত সেবাও নিচ্ছেন অনেক মানুষ। বিশ্ব হার্ট দিবসে ক্রমবর্ধমান হৃদরোগ নিয়ে স্মৃতিমণ্ডলের ধারাবাহিক রিপোর্ট দেখুন প্রথম পর্ব। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এরা প্রত্যেকে এসেছেন হার্টের চিকিৎসা করাতে। বহির্বিভাগের চিকিৎসকরা ব্যস্ত রোগী দেখায়। দীর্ঘ অপেক্ষায় আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও অনেকে। এ দৃশ্য অবশ্য প্রতিদিনের। কালকেও আইসি, কালকে পারি নেই, বন্ধ হয়ে গেছে। আজকে আইসি 7:30, এখন পর্যন্ত আছি এখানে। হার্টের সমস্যা আছে, দুর্বল, বিষাক্ত, মাজার হাড্ডি। এখন তুই আমি কদিন পর ওষুধ নিই। ঝিনাইদহ জেলাতে আসে গাড়ি ভাড়া লাগে বেশি, এই আসতে লেগে গেল 500-700 টাকা প্রায় আবার যাতে লাগবে। এখানে বেশি খরচ হয় না, এখানে 300 টাকা খরচ হয়। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 1000-এর বেশি। বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে সময়ের আবর্তনে। রিং পরানোর পরে 9 মাস পরে এখন হার্টবিটের সমস্যা দেখা দেয়। আমি যদি আরো আগে নিয়ে আসতে পারতাম, হয়তো এখন যা যা সমস্যা সেটা হয়তো কম হতে পারত। এবছরের আগস্ট থেকে বহির্বিভাগে বেড়েছে রোগীর চাপ। অবস্থা জটিল হওয়ায় হাসপাতালে ভর্তির সংখ্যাও বিগত হিসেব ছাড়িয়েছে। 2 বছর আগেও আমার এখানে প্রতিদিন রোগী ভর্তি হতো 100 থেকে 150, এখন প্রতিদিন রোগী ভর্তি হয় 200 বা তার চেয়েও বেশি। রোগী ভর্তি থাকে 1200 প্লাস। ইতিপূর্বে হাইয়েস্ট ছিল 1000। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরে সর্বকালের সবচেয়ে বেশি পেশেন্ট আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাচ্ছি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বি, খাদ্যাভ্যাসে পরিবর্তন, তামাক ও ধূমপান সেবন, কায়িক পরিশ্রম না করার ফলে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বংশগত প্রভাবও অনেকের ক্ষেত্রে এ রোগের কারণ। এই রোগ একদিনে হয় না, একবার হয়ে গেলে ক্রনিক হয়ে যায়। হয় রোগী মারা যাবে, না হলে চিরদিন সে এই ঔষধ খাক, স্টেন্ট লাগাক আর অপারেশন করুক, সে এই রোগ নিয়ে বাঁচতে হবে। ছেলে মেয়েদেরও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে হবে এবং তার ওজন ঠিক রাখতে হবে। ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে এবং উচ্চ রক্তচাপ যদি থাকে সেটাও কন্ট্রোল করতে হবে। তবে সচেতনতা বাড়লে হৃদরোগের প্রকোপ কমবে, অভিমত বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান SM নুরুল আলম রেজভি। সভায় 2021 সালের 30 জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের সম্মতিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 250% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 170% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। এছাড়া কোম্পানির পরিচালকদের অবসর গ্রহণ ও পুনর্নির্বাচন, নিরীক্ষকদের নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। কাল থেকে মাঠে গড়াচ্ছে শেখ রাসেল গোল্ড কাপ অনূর্ধ্ব 18 ফুটবল টুর্নামেন্ট। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। এ সময় জার্সি উন্মোচন করেন পরিষদের উপদেষ্টা ও সাইপ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, মহাসচিব KM শহীদুল্লাহ ও দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ আরও অনেকে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 32টি দল।
ভেন্যু হিসেবে থাকছে রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল 2 লাখ টাকা ও রানার্স আপ দল পাবে 1 লাখ টাকা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 7 বিভাগীয় শহরে, প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি। ধামাকার সিও সহ 3 কর্মকর্তা আটক, ই কমার্সের প্রতারণা ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ। আস্থার সংকট দূর হওয়া নির্ভর করছে আইন সংস্কারের উপর, জানালেন সিইসি। 11 নভেম্বর 848 ইউনিয়নে ভোট। বিএনপির ভাঙাহাট আর জমবে না বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতার চেতনা ধ্বংস করায় জিয়ার সমালোচনা। পরিমণিকে 2 দফায় রিমান্ড, আবারও ম্যাজিস্ট্রেটদের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।